আচ্ছা, পৃথিবীর সবচেয়ে বড় তেলের রিজার্ভ, ক্রুড অয়েলের রিজার্ভ যদি ভেনেজুয়েলার থাকে, যেটার মূল্য $20 ট্রিলিয়ন বেশি, এবং আমেরিকা যদি এটা দখল করার জন্য আসে, কারণ এটা এত দামি, তাহলে ভেনেজুয়েলা কেন এই এত বড় সম্পদ দিয়ে তার নিজের মিলিটারি, তার নিজের ইকোনমি, তার নিজের দেশকে ডেভেলপ করে এটাকে ডিফেন্ড করতে পারলো না? প্যালেস্টাইনকে নিঃশেষ করতে বা গাজার মতো একটা ছোট জায়গাকে নিঃশেষ করতে আমেরিকা বা ইসরায়েলকে এত কষ্ট করতে হইতেছে, সেখানে ভেনেজুয়েলা বেদখল করা, ভেনেজুয়েলার নেতৃত্বকে সিম্পলি কিডন্যাপ করাটা এত ইজি হয়ে গেল, এখানে তেমন আমরা কোনো রেজিস্ট্যান্সই দেখলাম না কেন? গুড কোয়েশ্চেন। আপনাকে যদি আল্লাহ বিশাল পরিমাণে একটা নিয়ামত দেয়, রিসোর্স দেয়, সেই নিয়ামতের যদি আপনি সৎ ব্যবহার না করেন, ওই নিয়ামতের কারণেই আপনার ধ্বংস হবে। আপনি যদি বিশ্বে ভূ রাজনৈতিক বাস্তবতায় মুসলমানদের উত্থানের পথ নিয়ে আমার কাছ থেকে আরো জানতে চান, সাবস্ক্রাইব করুন। ভেনেজুয়েলার যে ন্যাচারাল রিসোর্স ছিল, এই ন্যাচারাল রিসোর্সের কারণে তার একটা বিরাট পরিমাণে সভারেন ওয়েলফেয়ার ফান্ড থাকার কথা। যেমন ধরেন, নরওয়ের সভারেন ওয়েলফেয়ার ফান্ড হইল এখন $2 ট্রিলিয়ন, উইচ ইজ এক্সেপশনালি হাই, এবং বিকজ তাদের গভর্নেন্স এত স্ট্রং। আমরা যদি যেসব অন্যান্য দেশে তেল আছে, বড় বড় দেশ, যেমন ধরেন আমরা যদি জিসিসি কান্ট্রিগুলোর দিকে তাকাই, সৌদি আরব, কাতার, কুয়েত, আমরা দেখব যে জিসিসি কান্ট্রিগুলার এদের কম্বাইন্ড সভারেন ওয়েলফেয়ার ফান্ড হইল $3 ট্রিলিয়ন। এটা ইন্ডিকেট করে, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে তারা কতটা স্ট্রং এবং তারা কম্পারেটিভলি কতটা এফেক্টিভলি তাদের ফান্ডকে তারা ব্যবহার করতে পারছে কম্পারেটিভলি। বাট ভেনেজুয়েলা তাদের প্রথম বিশাল মিস্টেকটা যেটা ছিল, সেটা হচ্ছে গিয়ে যে তারা যখন প্রচুর পরিমাণে তেল পাইছে, তখন তারা মনে করছে এই তেল কোনো দিন ফুরাবে না, এবং এই তেলকে তারা যা ইচ্ছা তাইভাবে তারা ব্যবহার করছে। এবং এটা বছরের পর বছর তারা এটাকে কি করছে, আপনাকে একটু হিস্ট্রিতে ব্যাক করতে হবে। সেটা হচ্ছে গিয়ে যে আমরা তো দেখলাম মাদুরোর কিডন্যাপ হওয়ার ঘটনা, বাট মাদুরোর কিডন্যাপ হওয়ার ঘটনার আগে তাদের একজন খুবই গুরুত্বপূর্ণ লিডার ছিল, তার নাম হচ্ছে শেভেজ, কম্পারেটিভলি ইয়াং, এবং শেভেজ খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে। সে যেটা করে সেটা হচ্ছে গিয়ে সে সবকিছুকে ন্যাশনালাইজ করে। মানে হইল এই যে টোটাল ব্যবসা প্রতিষ্ঠান, বড় বড় ব্যবসাগুলা, সবগুলাকে সে ন্যাশনালাইজ করে। ন্যাশনালাইজ করার কারণে যেটা হয়, সেটা একদিকে সেন্ট্রালাইজ করে, সব কিছুকে সেন্ট্রালাইজ করার কারণে, এবং এটার মধ্যে সে মিলিটারি পাওয়ার, পুলিশ, সব কিছুকে ঢুকায়, সে পুরা ক্ষমতাটাকে সে সেন্ট্রালাইজ করে, এবং পাবলিককে একরকম ভ্যাট ট্যাক্স দিতে হইতো না বললেই চলে। তাতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে প্রথমে তাতে কিছু কিন্তু দারিদ্রতা কমে, প্রথমে ইকোনমি একটা বুস্ট পায়, বাট লং রানে যেটা হয় সেটা হচ্ছে যে এমনভাবে করাপশন ঢুকে যায়, এবং তারা কখনো তাদের ইকোনমিকে ডাইভার্সিফাই করে নাই। আমরা যদি ভেনেজুয়েলার ম্যাপে দেখি, তাহলে আমরা দেখব যে তাদের রিচেস্ট অয়েল কান্ট্রি অন আর্থ তারা ছিল, কিন্তু সেইখান থেকে তারা হয়ে গেল অয়েল অ্যাডিক্টেড, তেল আসক্তি, যেখানে তারা কখনোই তেলের বাইরে তার ইকোনমিকে বড় করার চেষ্টা করে নাই। আমরা যদি রাইজ অ্যান্ড ফল গ্রাফটার দিকে আমরা যদি তাকাই, তখন আমরা দেখব যে 1980 থেকে 2020-এর মধ্যে কিভাবে যেই তেল তার উন্নতির কারণ ছিল, সেই তেল ডিপেন্ডেন্সি এবং তেলের বাইরে অন্য কোনো ইন্ডাস্ট্রি তৈরি না করা তার বিপদের কারণ হইল। তারা মনে করছে এই তেল কোনোদিন ফুরাবে না, তারা খালি এই তেল রপ্তানি করত, তাদের প্রায় সমস্ত গ্রোসারি বাইরে থেকে আসতো, মিনিং তারা তেমন কিছুই তারা প্রডিউস করতো না। তারা মনে করতো তেল আছে, আমি তেল বিক্রি করব, আমি সমস্ত কিছু আমাদের বাইরে থেকে আসবে, সো সে সব কিছু বাইরে থেকে ইম্পোর্ট করতো। তার দেশ তেল ছাড়া আর কোনো কিছুই অলমোস্ট প্রডিউস করতো না। সো প্রথমে এটা নিয়ে একটু ন্যাশনালাইজেশনের এফেক্টটা বলি। সো পাবলিকের যেহেতু ট্যাক্সকে কম দিতে হয়, পাবলিক এই টোটাল ন্যাশনাল অ্যাসেট উইচ ইজ তেল, এটা কিভাবে ব্যবহার হইতো তার জন্য গভর্নমেন্টকে কখনো অ্যাকাউন্টেবল করতো না বা করতে পারতো না। এবং মাদুরো কিন্তু প্রচণ্ড পরিমাণে খুন গুম এগুলোর মধ্যে সে ছিল, সে প্রচণ্ড দুর্নীতিগ্রস্ত, এবং সে নেতৃত্বের ব্যাপারে সে অযোগ্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং পাবলিক তাকে পছন্দ করতো না। আপনি সারা পৃথিবীতে বেশিরভাগ আপনি যদি সাধারণ ভেনেজুয়েলার মানুষকে জিজ্ঞেস করেন, মাদুরোর বিদায়ে তারা খুশি। ডেফিনেটলি আমেরিকার বেদখলে তারা খুশি না, কিন্তু মাদুরো যে তার দেশের নেতৃত্বে নেই এর দেশে খুশি। তারা এতটা ফ্রাস্ট্রেটেড ছিল মাদুরোকে নিয়ে। মাদুরোর কিন্তু কতগুলো ভালো জিনিসও ছিল, যেমন সে পর্ন ব্যান করছে, সমকামিতাকে সমর্থন করতো না, সে ইসরায়েলকে সমর্থন করতো না। কিন্তু দিনের শেষে ভাইয়া, যদি আপনি ইকোনমি চালাইতে না পারেন, মিলিটারি স্ট্রং করতে না পারেন, দেন শুধুমাত্র এই কতগুলো নীতি দিয়ে আপনি কখনো জনসমর্থন পাবেন না।
কিন্তু এটাও সত্য কথা যে মাদুরো থাকার সময় ভেনেজুয়েলার যতটুকু যা ছিল, এখন আমেরিকা যখন বেদখল করা স্টার্ট করবে, এটার অবস্থা হবে একেবারে মানে নিঃশেষ করার মতো অবস্থার দিকে তারা নিয়ে যাবে। এরকম সমস্ত সংকেত দেখা যাচ্ছে। এছাড়াও কিন্তু ভেনেজুয়েলার অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 30 বিলিয়ন ডলারের গোল্ড রিজার্ভ আছে। সেই গোল্ড রিজার্ভও আমেরিকা হাপুস করে দিবে, এই সম্ভাবনা খুবই গাঢ়। আমরা যদি একটু ব্যাক করি গল্পটাতে, সেটা হচ্ছে যে শেভেজ ন্যাশনালাইজ করার পরে সে যখন মিলিটারিকে এটার মধ্যে ঢুকাইলো, পুরা গভর্নমেন্ট মিলিটারি সবকিছু এক জায়গায় চলে আসলো, তখন তারা এমন হাই লেভেলে করাপশন করতো যার কোনো নজিরবিহীন করাপশন ভেনেজুয়েলা করছে, যেটার জন্য যখন 2012 থেকে 2026-এর মধ্যে অয়েল প্রাইস বড় ধরনের ধাক্কা খাইছিল, কমে গেছিল পৃথিবীতে, তখন হঠাৎ করে অয়েল প্রাইস কমে যাওয়ার কারণে পুরাপুরি অয়েল ডিপেন্ডেন্ট ইকোনমির মধ্যে হাইপার ইনফ্লেশন তৈরি হয়। মানে হলো জিনিসপত্রের দাম হঠাৎ করে এত বেশি বেড়ে যায় যে মানুষ আসলে থাকতে পারতেছিল না। বিশ্বাস করেন, এটা হচ্ছে কি দ্বিতীয় জিনিস, দ্বিতীয় একটা বিশাল কারণ। প্রথম কারণটাই হচ্ছে কি অয়েল ডিপেন্ডেন্ট ইকোনমি এবং করাপশন এবং অযোগ্য নেতৃত্ব, এবং দ্বিতীয় বড় কারণ হচ্ছে মেধাবীরা চলে যাওয়া শুরু করে। তার দেশের শিক্ষিত মেধাবীরা কেউ দেশের নেতৃত্বের জন্য ওসমান হাদির মতো জীবন দেওয়ার চিন্তা করে নাই, তারা সহজ এক্সিট খুঁজছে। তারা চিন্তা করছে, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ কালকের যে ভিডিওটা আপলোড করবো যে মুসলমানদের শিক্ষা, সেখানে এই পয়েন্টটা আমি আরো বলবো। সেটা হচ্ছে কি একটা দেশ যেটা রিসোর্সফুল, সেই দেশের মেধাবীরা যখন ইজি লাইফ খোঁজে এবং এক্সিট করে, রাদার দেন চ্যালেঞ্জটাকে নেওয়া, যে না আমার দেশকে আমি একটা বিত্তশালী রাষ্ট্রে পরিণত করব, আমি আমার দেশ ছেড়ে যাব না, যেখানে আমার দেশের সুযোগ আছে বড় হওয়ার, আমি কেন আমার দেশ ছাড়বো, এই চিন্তা তারা করে নাই। তারা কনভিনিয়েন্স খুঁজছে। তারা যখন দেখছে জিনিসপত্রের দাম বেশি, আমি মেধাবী, আমি দেশ ছেড়ে দিছি। 7.7 মিলিয়ন ভেনেজুয়েলার মানুষ ভেনেজুয়েলা ছেড়ে দেয় হাইপার ইনফ্লেশনের সময়। 7.7 মিলিয়ন। জাস্ট বোঝার জন্য বলি, প্রতি 5 জনের একজন ভেনেজুয়েলা দেশ ছেড়ে দেয়। ভেনেজুয়েলার পপুলেশন কিন্তু বাংলাদেশের মতো না, তাদের রাফলি পপুলেশন হচ্ছে 28 থেকে 30 মিলিয়ন মানুষ, তার মধ্যে 7.7 মিলিয়ন, মানে আপনি বোঝেন 77 লাখ ভেনেজুয়েলার মানুষ চলে যায়। কেন? কারণ ভেনেজুয়েলায় আমাদের স্বপ্ন নাই, এটা করাপ্টেড দেশ, এখানে চুরি হয়, আমাদের নেতা পছন্দ না, জিনিসপত্রের দাম বেশি, আমরা আমাদের দেশ গড়বো না, আমরা চলে যাব। ওকে ফাইন, চলে যাওয়ার পরে কি হয়েছে? এই দেশটা আরো গরিব হয়েছে, আরো নিঃস্ব হয়েছে, আরো খারাপ অবস্থার মধ্যে গেছে। এবং ঠিক সেই সময় কি হয়েছে, আমেরিকা সবসময় এমনভাবে সিস্টেম তৈরি করছে, 2017 থেকে 2021 পর্যন্ত যেই স্যাংশনগুলো দেওয়া হয়, ফাইন্যান্সিয়াল স্যাংশন অথবা আপনার বন্ডস ফ্রিজ করে দেওয়া হয়, জেনারেল এমবার্গো, অয়েল এমবার্গো 2019-এ, এই প্রত্যেকটা কিন্তু আমেরিকা দেওয়া শুরু করে। কেন? কারণ আমেরিকা জানতো যে তারা কি চায়। তারা এমন একটা ভেনেজুয়েলা চায় যার অনেক সম্পদ এবং পটেনশিয়াল আছে, কিন্তু দেশটা কমপ্লিটলি অচল। সো একদিকে যেমন এখানে ভেনেজুয়েলার অদক্ষতা, অযোগ্যতা, যে তারা দাঁড়াইতে পারে না, আরেকদিকে আমেরিকা যখন দেখছে যে এই হাতিটার পায়ে ব্যথা, তখন এই হাতিটা যেন পানি খাইতে না পারে, হাতিটা যেন কোনো খাবার খাইতে না পারে, এই জন্য আমেরিকা সিস্টেম্যাটিক্যালি ওই হাতির আশেপাশের সমস্ত পানি খাওয়ার জায়গাগুলোকে ফ্রিজ করে দিছে। সো হাতিটা আস্তে আস্তে মরে গেছে, তারপরে হাতিটাকে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করছে। সো এইখানে আপনাকে ভেনেজুয়েলার সাথে আমেরিকার গত 15 বছর ধরে কি হইতেছে, স্পেশালি 2017 থেকে কিভাবে ফাইন্যান্সিয়ালি চোক করা হইতেছে, শ্বাসরোধ করা হইতেছে, এই জিনিসটা কিন্তু আপনাকে দেখতে হবে। সম্পদ আপনার, তেল আপনার, কিন্তু এই তেল আপনি যে ট্রানজ্যাকশন করতে পারবেন না। পুরা ভেহিকেলটা আমেরিকা আটকায় ফেলছে। আমেরিকা তাদেরকে আস্তে আস্তে ফাইন্যান্সিয়াল এমবার্গো দিছে, আস্তে আস্তে তাদেরকে এমনভাবে তাদেরকে স্কুইজ করছে যে আপনি এই তেল বেচতে পারবেন না। ইকোনমিক স্যাংশন দিছে, স্যাংশন দিতে 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 কি করছে, এই দেশটাকে স্কুইজ করে ফেলছে। মানে হইলে এরকম, টাকা আপনার আছে কিন্তু টাকা ফ্রিজ করা, রিজার্ভ আপনার আছে, রিজার্ভ ফ্রিজ করা, আপনি ব্যবহার করতে পারবেন না। কেন? কারণ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলা সবগুলা হচ্ছে গিয়ে আমেরিকা এমনভাবে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলোকে তৈরি করছে যে সেই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলোর জন্য কোনোভাবে ভেনেজুয়েলার মানুষ, তার টাকা আছে, সে ব্যবহার করতে পারতেছে না। ব্যাপারটা কিছুটা এরকম যে আপনার জমি আছে, অনেক জমি আছে, আপনার ক্যান্সার হয়েছে,
কিন্তু আপনি চিকিৎসার টাকা দিতে পারতেছেন না, কারণ আপনার জমি বিক্রি করার ক্ষেত্রে গভর্নমেন্ট বাধা দিয়ে রাখছে। আপনি জমি বিক্রি করতে পারবেন না, জমি আপনার আছে কিন্তু জমি বিক্রি করতে পারবেন না। ব্যাপারটা এরকম যে ভেনেজুয়েলার প্রচুর পরিমাণে সম্পদ আছে, কিন্তু এই সম্পদ যে সে বিশ্বের যে কারোর সাথে বেচা কেনা করবে এটা সে করতে পারবে না। কেন? কারণ আমেরিকা তাকে আটকায় রাখছে। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলো এমনভাবে তাকে চোখ করছে, আটকায় ফেলছে, যে সে বেসিক্যালি এই হাইপার ইনফ্লেশনে গরিব থেকে গরিব হয়েছে। তখন সে কি করছে ভেনেজুয়েলার, এটা হচ্ছে 2020 থেকে 2025, আপনাকে মনে রাখতে হবে ডোনাল্ড ট্রাম্প এসে কিন্তু ভেনেজুয়েলার এই যে অ্যাটাকটা করছে এটা হচ্ছে কফিনের মধ্যে শেষ পেরেক। বাট ভেনেজুয়েলায় কফিনে ফেলছে কে? এটা আগের টার্ম থেকে শুরু হয়েছে, বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু হয়েছে। বহু আগে থেকে ভেনেজুয়েলাকে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে তাদেরকে চোখ করা হইতেছে, তাদেরকে আস্তে 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 চাপের মধ্যে ফেলা হইতেছে। এবং এই জন্য আপনি যদি 2020 থেকে 2025 পর্যন্ত দেখেন কি করছে, ভেনেজুয়েলাকে আমেরিকা এমন ব্যবস্থা করছে যে তোমরা তোমার তেল বেচতে পারবা না আমেরিকার কোনো ফাইন্যান্সিয়াল টুলস দিয়ে। তার মানে অটোমেটিক্যালি তোমার তেলের দাম অনেক কম, তুমি কোনো অস্ত্র কিনতে পারবা না। এই জন্য ভেনেজুয়েলা কোনোভাবে অস্ত্র কিনতে পারতেছিল না। সে রাশিয়া থেকে অস্ত্র কিন্তু বেশি দামে, সে বিভিন্ন রকম ব্যাক চ্যানেল পেমেন্ট ইউজ করত। আবার ধরেন সে চায়নার কাছে তেল বিক্রি করতো, সেটাও তারা কম দামে বিক্রি করতে হইতো, চায়না ডিসকাউন্টে কম দামে তেল পাইতো, কারণ চায়নার সাথে তার পেমেন্টটা ছিল ক্রিপ্টোকারেন্সি। সো এভাবে করে ভেনেজুয়েলা কোনোভাবে সার্ভাইভ করার চেষ্টা করতো। কিন্তু দিনের শেষে তার দেশের মানুষ ফ্রাস্ট্রেটেড, কারণ ভেনেজুয়েলার আরেকটা খুব বড় জিনিস হচ্ছে তাদের ডিপ্লোম্যাটিক ফেইলিয়ার। উইদিন ল্যাটিন আমেরিকা ভেনেজুয়েলার মাদুরোকে কিন্তু অন্যরা কেউ পছন্দ করতো না। সো ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে, কলম্বিয়ার প্রেসিডেন্টের সাথে, অর্থাৎ সব আর্জেন্টিনার প্রেসিডেন্টের সাথে এদের মধ্যেও কিন্তু অনেক রকম টেনশন আছে। ঠিক যেমন পাকিস্তান আফগানিস্তানের মধ্যে অনেক টেনশন আছে, আবার বাংলাদেশ পাকিস্তানের সাথে অনেক টেনশন আছে। একইভাবে উইদিন ল্যাটিন আমেরিকার মধ্যে কিন্তু তাদের মধ্যে কোনো ঐক্য ছিল না, এবং এই জায়গাটাতেই কিন্তু ভেনেজুয়েলা কলাপস করছে। সো আমরা যে জিনিসটা দেখছি যে আমেরিকার থেকে প্লেন এসে টুপ করে ওরে নিয়ে গেল, একটা ডেল্টা ফোর্সের অপারেশন হইলো, এই অপারেশন হয়েছে একদম শেষ সময়। বাট তার আগেই আস্তে আস্তে গত 6 মাসে আমরা যদি দেখি বারবার আমেরিকা যখনই কোনো একটা জাহাজ বিক্রি করতে যাচ্ছে তেল বা কিছু, তখন কিন্তু এটা বোমা মারতেছে এবং বলতেছে এটা ড্রাগ, অথচ এটার মধ্যে কোনো ড্রাগই নাই। একটা তেলবাহী একটা জাহাজ ইন্টারন্যাশনাল লকে উপেক্ষা করে আমেরিকা বারবার এটাকে শুট করে নামাই দিচ্ছে। তো যদি তেল বিক্রি করতে না পারে তাহলে ভেনেজুয়েলা চলবে কিভাবে? এইভাবে করে একটা দেশকে সিস্টেম্যাটিক্যালি আমেরিকা কলাপস করছে, চোখ করছে, এবং এই দোষটার ভিতরে এমন একটা বাস্তবতা তৈরি করছে আমেরিকা, যেখানে আমেরিকা অল্প পয়সা দিয়ে তার মিলিটারিকে কিনতে পারে, তার নেতা নেতৃবৃন্দকে কিনতে পারে, বিরোধী দলকে কিনে ফেলছে। অর্থাৎ দেশের মধ্যে হাইপার ইনফ্লেশন এবং ফ্রাস্ট্রেশনের কারণে এমন একটা জায়গা তৈরি করছে যেখানে আমেরিকা পুরোপুরিভাবে এটাকে একটা বেদখল যোগ্য করে তুলছে। ভেনেজুয়েলাকে বেদখল যোগ্য করে তোলা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা যেইটা শুরু হয়েছে, যেই তেল ভেনেজুয়েলার জন্য সোনার হরিণ হওয়ার কথা ছিল, সেই তেলের কারণেই সেই ভেনেজুয়েলা সঠিকভাবে তেলকে ব্যবহার করতে না পারার কারণে একটা বিদেশি শকুন আইসা, বিদেশি ঈগল আইসা ওই তেলটাকে নিয়ে গেল অ্যাট দ্য এক্সপেন্স অফ ভেনেজুয়েলার স্বাধীনতা। এখন ভেনেজুয়েলা কোনো স্বাধীন দেশই না, ভেনেজুয়েলা এখন একটা স্লেভ স্টেট। অথচ তার পৃথিবীর, আপনি চিন্তা করেন, তার প্রায় $20 ট্রিলিয়ন মতো তার কিন্তু সম্পদ ছিল, অ্যাটলিস্ট $10 ট্রিলিয়ন পরিমাণ তার সম্পদ ছিল। বাংলাদেশের জিডিপি কত? তার থেকে অনেক কম। কিন্তু ভেনেজুয়েলা তার স্বাধীনতা হারাইছে। কেন স্বাধীনতা হারাইছে? যেই তেলকে সে মনে করছে কোনোদিন ফুরাবে না, ওই তেলের কারণেই তাদের পতন হয়েছে, কারণ সে ওই তেলকে সঠিকভাবে ব্যবহার করতে পারে নাই, এবং সময় মতো শুকন আইসা, ঈগল আইসা, নেকড়ে আইসা, শিয়াল আইসা তাকে খেয়ে ফেলছে, তার পুরো দেশটাকে সে খেয়ে ফেলছে। এখানে এই প্রত্যেকটা পয়েন্টকে, মেধাবীদের চলে যাওয়া, ন্যাশনালাইজেশন, দেশে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, আন্তর্জাতিক বিশ্বে তার কোনো ফ্রেন্ড নাই, আবার উইদিন ল্যাটিন আমেরিকা সে যথেষ্ট বন্ধুমহল তৈরি করতে পারে নাই, সে তার মিলিটারিকে স্ট্রং করতে পারে নাই। ওই দেশের স্বপ্ন, ভেনেজুয়েলার একটা স্বাধীন, সার্বভৌম, উন্নত ভেনেজুয়েলার স্বপ্ন ওই দেশের মানুষ দেখতো না। ঠিক যেমন উন্নত বাংলাদেশের স্বপ্ন অনেক শিক্ষিত বাংলাদেশি দেখে না। হ্যাঁ, বাংলাদেশিরা খুব সহজেই বলে ও বাংলাদেশের কোনোদিন উন্নতি হবে না। তো বাংলাদেশের উন্নতি হবে না, এক্স্যাক্টলি উন্নতি হবে না, কারণ আমাদের দেশের মেধাবীরা মনে করে বাংলাদেশের উন্নতি হওয়া সম্ভব না, এই জন্যই হবে না। এটা কোনো বাংলাদেশের পলিটিক্যাল পার্টির ফেলিয়ার, এটা একটা কালেকটিভ ফেইলিয়ার, এবং সবচেয়ে বড় ফেইলিয়ার হচ্ছে মেধাবীদের। যে কোনো দেশের মেধাবীরা যখন বিশ্বাস করে যে ওই দেশের ভবিষ্যৎ খারাপ, তখন ওই দেশের ভবিষ্যৎ অবশ্যই খারাপ। এক্স্যাক্টলি ভেনেজুয়েলার শিক্ষাটাই এটা। ওই দেশের 1/5 মেধাবীরা যখন বিশ্বাস করলো যে ভেনেজুয়েলার সামনে দিন খারাপ,
তখন ভেনেজুয়েলার দিন সামনে খারাপই হয়েছে। তারা চলে যাওয়ার 10-12 বছরের মধ্যে ভেনেজুয়েলা সিম্পলি স্বাধীনতা হারাইছে। এখন ভেনেজুয়েলার কোনো স্বাধীনতা নাই। আমেরিকা ভেনেজুয়েলার সরকারকে বলে দিছে যে তোমাদেরকে এইভাবে চলতে হবে, ভেনেজুয়েলার সরকার বলছে জি আচ্ছা, কারণ তারা জানে তাদের কোনো সিকিউরিটি নাই, তাদের কোনো মিলিটারি নাই, তাদের কোনো ইকোনমি নাই, সবকিছু আমেরিকার হাতে। অথচ এটা একটা কত বড় একটা পাওয়ার হাউস হইতে পারতো, এটা একটা G10 কান্ট্রি হওয়ার মতো সক্ষমতা, মানে তাদের পোটেনশিয়াল ছিল, আর সেটা হচ্ছে তার স্বাধীনতা হারাইছে। সো ভেনেজুয়েলার এই যে করুণ পরিণতি, এই পরিণতি থেকে মুসলমানদের অনেকগুলো শিক্ষা আছে, যেটা নিয়ে আমরা কালকের ভিডিওতে আলাপ করব।